ভারতের রাজধানী ইনকিলাব ধ্বনিতে মুখরিত। পুরো ভারত জুড়ে ছাত্রদের সমাগম। প্রত্যেকের মুখে একটাই দাবি, মোদির পদত্যাগ। প্রশ্নপত্র ফাঁসের মতো একটা প্রশাসনিক ব্যর্থতা কিভাবে একটা দেশের রাজনৈতিক মানচিত্রকে একেবারে তছনছ করে দিতে পারে, সেটা ভারতের আন্দোলনই চাক্ষুষ প্রমাণ। রাজপথ যখন লাঠি আর কাঁদুনে গেছে ধুন্ধুমার, তরুণের দল যখন বই ফেলে রাস্তায় নেমে স্লোগান তুলছে, তখন কি বুঝে নিতে হবে দিল্লির বিশাল সাম্রাজ্যের মসনদ এবার সত্যি ভাঙতে শুরু করেছে। দ্রুতই কি সরকার পতন ঘটবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভারতের রাজপথ আজ এক অদ্ভুত অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে। যে আন্দোলনের শুরুটা হয়েছিল বিভিন্ন নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়া এবং দেশের শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে, তা এখন এক বিশাল দাবানলে রূপ নিয়েছে। যে শিক্ষার্থীরা এতদিন পরীক্ষার হলের টেবিলে আর লাইব্রেরিতে দিনরাত এক করছিল, তারা আজ রাজপথে নেমে নিজেদের অধিকারের দাবি জানাচ্ছে। শুরুর দিকে শিক্ষার্থীদের দাবি ছিল খুব সীমিত ও স্পষ্ট। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে এবং পরীক্ষার পুরো প্রক্রিয়াটিকে আবার স্বচ্ছ করে তুলতে হবে। কিন্তু সময় যত গড়িয়েছে, শিক্ষার্থীদের মধ্যে জমে থাকা ক্ষোভ আর হতাশা ততই তীব্র হয়েছে। পরপর প্রশ্ন ফাঁস এবং সরকারের উদাসীনতা তরুণদের মন থেকে ব্যবস্থার প্রতি ন্যূনতম বিশ্বাসটুকু মুছে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে সমস্যাটা কেবল একজন মন্ত্রীর চেয়ারে সীমাবদ্ধ নয়, গলদ আসলে পুরো প্রশাসনিক কাঠামোর ভেতরে। সিজিপির প্রতিষ্ঠাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও আন্দোলন শেষ হয়নি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। এর আগে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনা, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়ে বিবেচনা চলছে। প্রধানমন্ত্রী মোদি ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন, তবে এসব আশ্বাস আন্দোলনকারীদের অবস্থান বদলাতে পারেনি। দেশের অন্তত ৩৩টি শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভ এবং তা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী বলেছেন, মোদী সরকার বিক্ষোভকারী শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে এবং তাদের দাবির জবাবে কাপুরুষতা ও নিষ্ঠুরতা দেখাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই একজন মন্ত্রীর পদত্যাগের সেই সাধারণ দাবি আজ পুরো সরকারের জবাবদিহি চাওয়ার এক বিশাল রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। দিল্লির উত্তপ্ত রাজপথে এখন লাখ লাখ তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীর পদচারণা। এতদিন যারা ভেবেছিলেন এই বিক্ষোভ হয়তো আর 10টা আন্দোলনের মতো কয়েকদিন পর এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, সেই নীতি নির্ধারকদের ঘুম এখন একদম হারাম হয়ে গেছে। এই লড়াই আগের যে কোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের চেয়ে একেবারে আলাদা। সাধারণত কোনো আন্দোলন শুরু হলে তাতে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ ছায়া দেখতে পাওয়া যায়, কিংবা ক্ষমতাসীন দল খুব সহজেই আন্দোলনকারীদের গায়ে ধর্ম, গোষ্ঠী বা নির্দিষ্ট মতাদর্শের তকমা লাগিয়ে সাধারণ মানুষকে ভাগ করে দেওয়ার কৌশল নেই। কিন্তু এবার সেই পুরনো চাল আর মোটেও কাজ করছে না। এবারের এই লড়াই সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং দেশের সাধারণ তরুণদের নিজস্ব তাগিদে গড়ে ওঠা একটি গণ আন্দোলন। কোনো বড় রাজনৈতিক নেতার নির্দেশ বা দলের পতাকার নিচে দাঁড়িয়ে এরা রাস্তায় নামেনি। এরা এসেছে নিজেদের জীবনের ভবিষ্যৎ রক্ষা করতে, একটু স্বস্তিতে বাঁচার নিশ্চয়তা খুঁজতে। শিক্ষা, কাজ আর রুটি রুজির অনিশ্চয়তা এমন এক জ্বলন্ত বাস্তবতা যা প্রতিটি পরিবারের তরুণকে সমানভাবে কষ্ট দেয়। আর এই কারণেই সরকার এখানে কোনো বিভাজনের রাজনীতি খাটাতে পারছে না। দিল্লি থেকে শুরু হয়ে মুম্বাই পর্যন্ত ভারতের বড় বড় শহরগুলোতে এই ক্ষোভের আগুন ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে। এমনকি বিভিন্ন মেসেজিং অ্যাপের সাহায্য নিয়ে তরুণদের সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করার মতো পথ বেছে নেওয়া হচ্ছে। কিন্তু তরুণ সমাজ যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার অনুভূতিতে ভোগে, তখন দুনিয়ার কোনো ভয় বা প্রযুক্তির নজরদারি তাদের আটকে রাখতে পারে না। এখানেই ঠিক সেই ঘটনাই ঘটছে। সব ধরনের পুলিশি চাপ আর ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন নতুন উদ্যমে রাজপথে নেমে আসছে। দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি সাধারণ তরুণদের আস্থা আজ তলানিতে গিয়ে ঠেকেছে। তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে দেশের আদালত,
সংসদ কিংবা মূলধারার মিডিয়া কোনো ক্ষেত্রেই তাদের এই জীবন মরণ প্রশ্নের সত্যিকারের কোনো সমাধান এনে দিতে পারছে না। যখন প্রতিটি আইনি ও প্রাতিষ্ঠানিক দুয়ার বন্ধ হয়ে যায়, তখন দেশের সাধারণ মানুষ রাজপথকেই তাদের অধিকার আদায়ের শেষ ঠিকানা হিসেবে ধরে নেয়। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে রাজপথ অবরুদ্ধ হয়ে থাকলেও সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা বা প্রতিনিধি সরাসরি শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার প্রয়োজন মনে করেননি। আন্দোলনকারীরা বারবার প্রশ্ন তুলছে, বছরের পর বছর লক্ষ লক্ষ তরুণের জীবন ও ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলার আসল দায় কার? কেন কেউ নিজের ঘাড়েই এই চরম ব্যর্থতার দায় নিচ্ছেন না? অথচ প্রশাসনের কাছ থেকে মিলছে কেবল নীরবতা আর কড়া হাতে বিক্ষোভ দমনের অপচেষ্টা। এদিকে হাসিনা পোষা মোদি এবার ছাড়ো মোদি, হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি, এমন একটি স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। মূলত দিল্লিতে চলমান ছাত্র জনতার আন্দোলনে পুলিশি হামলা ও বিজেপি সরকারের দমন নীতির প্রতিবাদে এবং ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল জুড়ে হাসিনা গেছে যেই পথে, মোদি যাবে সেই পথে, হাসিনা পোষা মোদি ছাড়তে হবে গদি, ভারত থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের দিন শেষ এবং লাঠি গুলি অনেক হলো, এবার মোদি গদি ছাড়ো, এমন নানা স্লোগান দেন নেতাকর্মীরা। আর মুহূর্তেই সেসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই পুরো ঘটনা প্রবাহ পর্যালোচনা করলে একটি বিষয় অতি পরিষ্কার হয়ে ওঠে যে কোনো দেশে যদি এমন বিশৃঙ্খলা বা রাজনৈতিক সংকট তৈরি হয়, তবে তার প্রভাব কেবল সেই দেশের সীমানার ভেতরে আবদ্ধ থাকে না। বিশেষ করে সীমান্তলগ্ন প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য এই ধরনের বড় ভূ রাজনৈতিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে যতই দ্বন্দ্ব থাকুক, ভারতের মজলুমদের পাশে বাংলাদেশ সব সময় দাঁড়াবে। ঠিক তেমনভাবেই এবারও ছিল, আগামীতেও থাকবে। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, মোদিকে হুট করে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে কি হাসিনার মতো মোদি অন্য কোনো দেশে পালিয়েছে? হাসিনা তো ভারতে আশ্রয় নিয়েছিল, কিন্তু মোদি কোন দেশে আশ্রয় নিয়েছে? এই নিয়ে সামাজিক মাধ্যমে হচ্ছে ট্রল। প্রতিবেশী দেশের এই উত্তাল অবস্থা ও শক্তির সম্ভাব্য পুনর্বিন্যাস বাংলাদেশের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। তবে কেবল বাইরের পট পরিবর্তনের দিকে তাকিয়ে না থেকে এই আন্তর্জাতিক পরিস্থিতিকে নিজেদের স্বার্থে কাজে লাগানোই কূটনৈতিক বিচক্ষণতা। জাতীয় নিরাপত্তা সুসংহত করতে এবং দেশকে যে কোনো ধরনের বাহ্যিক ঝুঁকি থেকে মুক্ত রাখতে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে সশস্ত্র বাহিনীকে আধুনিক সামরিক সরঞ্জাম ও বিমান সক্ষমতায় শক্তিশালী করে গড়ে তোলার উপযুক্ত পরিবেশ এটি। একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনের এই নতুন বিন্যাসকে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর সর্বোচ্চ দ্বিপাক্ষিক ও কৌশলগত কূটনৈতিক চাপ সৃষ্টি করা সম্ভব, যা ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম করতে পারে। সব মিলিয়ে ভারতের রাজপথের এই গণবিক্ষোভ শুধু একটি দেশের ভেতরের সমস্যাতেই সীমাবদ্ধ নেই, এটি পুরো অঞ্চলের ভূ রাজনীতি ও সামরিক পরিকল্পনায় নতুন মোড় এনে দিচ্ছে। দিল্লির এই রাজনৈতিক অস্থিরতার শেষ পর্যন্ত সরকার বা ক্ষমতার পরিবর্তনের রূপ নেবে কিনা তার সময়ের ওপর নির্ভর করছে।